আমি মোহাম্মদ আবু সুফিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট, ইআরপিবিতে কর্মরত ছিলাম। আজকে আমরা এখানে অনেক দুঃখ ভয়াক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সেই 2020 সাল থেকে যখন কোভিডের সংক্রমণ শুরু হয় তার প্রারম্ভ থেকে আমাদের এই ইআরপিবি পরিবার অক্লান্তভাবে পরিশ্রম করে তখন কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। আমাদেরকে ওই সময় পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয় স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে। পরীক্ষার মাধ্যমে আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তরের পরীক্ষার মাধ্যমে নিয়োগ দান করা হয় সেই 2020 সালে। পরবর্তীতে পর্যায়ক্রমে আমাদের 1004 জনের একটা পরিবার ইআরপিবিতে হয়। ইআরপিবিতে 1004 জনের একজন পরিবার হয়। পরবর্তীতে আমাদের বছর বছর চুক্তি বর্ধিতকরণ করা হয় এবং তখন থেকে আমাদেরকে বলা হয় তোমরা নিরলসভাবে কাজ করো, তোমাদের জন্য ভালো কিছু হচ্ছে, কারণ তোমরা কোভিডকালীন এবং জাতির দুঃসময় তোমরা ছিলে, অতএব তোমাদের অবশ্যই ভালো কিছু হবে। স্বাস্থ্য দপ্তরের যে নীতি নির্ধারক বা বড় বড় কর্মকর্তা আছেন তারা আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেন। সেই লক্ষ্যে আমরা নিশ্চুপভাবে কাজ করে যাই। গত 31শে ডিসেম্বর 2025 সালে যখন বিশ্বব্যাংক তার ফান্ড গুটিয়ে নেয় তখন হচ্ছে আমাদের সচিব স্যার, স্বাস্থ্য সচিব স্যার উনি হচ্ছে 7ই জানুয়ারি পিএসসি মিটিংয়ের মাধ্যমে আমাদের যাতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয়, আমরা যেখানে কর্মরত আছি সেখানে যাতে স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় আমাদের অনুপস্থিতিতে, এই জন্য হচ্ছে আরও 6 মাস বর্ধিতকরণ করার ব্যাপারে একটা নীতিগত সিদ্ধান্ত নেন। তো নীতিগত সিদ্ধান্ত নেন পরবর্তীতে আমরা সেই আশায় আমরা হচ্ছে জানুয়ারি মাস থেকে আমাদের স্ব স্থানে কর্মরত থাকি এবং আমাদের স্বাস্থ্য দপ্তরের স্যার ম্যাডামরাও বলেন যে তোমরা কর্মরত থাকো, তোমাদের জন্য ভালো কিছু হবে। আপনাদেরকে আরও জানিয়ে রাখি যে আমাদেরকে কিন্তু যে ওপি যেটা বাতিল হয়েছে, হ্যাঁ, এই ওপিতে নেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছিল। আমাদেরকে দুই ভাগে ভাগ করে নেওয়া হবে, হসপিটাল ম্যানেজমেন্ট আর একটা হচ্ছে সিরিসিতে। হসপিটাল ম্যানেজমেন্ট সিরিসিতে 2 ভাগে ভাগ করে নেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছিল। এই জন্যই হচ্ছে 7ই জানুয়ারি যে আমাদের পিএসসি মিটিং হয়েছিল আমাদেরকে পরবর্তী ওপিতে রাখার উদ্দেশ্যেই তারা হচ্ছে আমাদের এই 6 মাস বর্ধিতকরণ করে, যেহেতু ওপি শুরু হচ্ছিল না। কিন্তু পরবর্তীতে সরকারি নীতি নির্ধারকরা যখন ওপি বিষয়ে বাতিল করে তারা তাদের মতো করে নিজস্ব একটা ডিপিপি চালু করে, সেখানে আমাদেরকে বাতিল করে দেওয়া হয়, সেখানে আমাদের কোনো নামের অংশ রাখে নাই। কিন্তু তারপরও তারা আমাদের যে 4 মাস 5 মাস আমরা কাজ করেছি, গত 21শে এপ্রিল হঠাৎ করে অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দেয় যে আমাদের এটা বর্ধিতকরণ করা যাবে না। তার পরিপ্রেক্ষিতে কারণ হচ্ছে কি পরিকল্পনা বিভাগে নাকি অনুমোদন নাই। এখন সেইখানে হচ্ছে পরবর্তী 22 তারিখে হচ্ছে আমাদের আফরিনা ম্যাডাম স্বাস্থ্য দপ্তরে উনি পরিকল্পনাতে চিঠি পাঠান একটা, এটা তাদের একটা ভুল ছিল যে তারা ওই সময় চিঠিটা ইস্যু করেনি। তার পরবর্তীতে অর্থ মন্ত্রণালয় দেখায় যে আমরা নাকি 1 জানুয়ারি থেকে আমাদের কর্মস্থল অনুপস্থিত। সেই উপলক্ষে সেই জন্য হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদের স্বাস্থ্য দপ্তরে একটা চিঠি ইস্যু করে যে কারা কারা স্টেশনে উপস্থিত আছেন। একদিনের নোটিশে আমাদের স্বাস্থ্য দপ্তর আমাদের বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতালগুলোতে আমাদের ইআরপিবি কর্মরত কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতির শীট চায় এবং একদিন নোটিশে সেই হাজিরা শীট পাঠানো হয় আমাদের ইআরপিবি অফিসে এবং সেটা মন্ত্রণালয়ে পাঠানো হয়। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে 25 তারিখে তারা কোনো কিছু না বলে 25/5/2025 সালে আমাদের আফরিনা ম্যাডাম আমার চিঠি ইস্যু করে যে আমাদের কর্ম থেকে বিরত রাখার জন্য, যা মানে প্রহসন ছাড়া আর কিছুই নয়। আমাদের এই 5 মাস কাজ করিয়ে আমাদেরকে কোনো রকম বেতন ভাতা না দিয়ে তারা হঠাৎ করে একটা চিঠি ইস্যু করলো যে আমরা আর কর্মরত থাকতে পারবো না। এই ব্যাপারে পরবর্তী বিষয়ে আমার সহকর্মী আছেন আব্দুর রহমান সাহেব, আপনি বলবেন। আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাই বোনদেরকে আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সকলে অবগত আছেন যে
আপনি একটু মাথা নিচু করে আপনারা সকলে অবগত আছেন যে আমাদের এই 7 জানুয়ারি 2025 পিএসসি মিটিং কল করা হয়। সেই পিএসসি মিটিংয়ে সভাপতিত্ব করেন আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব স্যার, সভাপতিত্ব করেন সাইদুর রহমান স্যার, এবং অর্থের উপসচিব এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব সেখানে উপস্থিত ছিলেন। এবং তাদের মতান্তরেই আমাদের এই 1004 জন জরুরি জনবলকে আরপিএফ ফান্ড থেকে, দ্যাট মিন্স জিওবি ফান্ড থেকে আমাদের যাতে এই জরুরি জনবলগুলোকে স্বাস্থ্য খাতে রাখা যায় সেই ব্যাপারে একটা সিদ্ধান্ত আসে, যার পরিপ্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় পরবর্তীতে আমাদের 3 মাসের অ্যাটেন্ডেন্স শিট চায় প্রত্যেক পরিচালকের কাছে 24 ঘন্টার ভিতরে, এবং সেই আমাদের 24 ঘন্টার ভিতরে প্রত্যেক প্রতিষ্ঠানের পরিচালক, যেসব প্রতিষ্ঠানে আমাদের 1004 জন জরুরি জনবল কর্মরত আছেন, 24 ঘন্টার ভিতরে সেটা ইআরপিপি হেড অফিসেও পাঠানো হয়। তার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রকল্প পরিচালক প্ল্যানিংয়ের ডিরেক্টর আছেন আফরিনা ম্যাডাম, ওনার মেলেও পাঠানো হয়। তা সত্ত্বেও সেই প্রত্যেকটা অ্যাটেন্ডেন্স থাকা সত্ত্বেও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 25 তারিখে 25/5/2025 তারিখে একটা নোটিশ ইস্যু করে যে 1 জানুয়ারি থেকে আমাদের এই জরুরি জনবল কর্মস্থলে অনুপস্থিত ছিল। এখন সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর প্রশাসন, যারা নীতি নির্ধারক, যাদের মাধ্যমে এই স্বাস্থ্য খাত পরিচালিত হয়, তাদের এই বিশাল বড় ভুল আমি ভুল মনে করব না। তারা আমাদেরকে চাচ্ছে, মানে ইআরপিপি প্রকল্পের জনবলকে চাচ্ছে তারা ছুঁড়ে ফেলে দিবে। একটা নিয়োগ বাণিজ্য প্রক্রিয়ার পায়তারা চলতেছে, সেটা আমরা কোনো মাধ্যমে জানতে পেরেছি যে তাদের ব্যক্তিগত লোকজন যাদের টাকার প্রয়োজনে লোক ঢুকাবে। তাহলে আমরা যে 20 সাল থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই প্রকল্পতে আসছি, দেশের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, আমরা এখানে জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চটুকু কাজ করছি। এখন আমাদেরকে আশ্বাস দিয়ে যদি তারা এখানে ছুঁড়ে ফেলে দেয়, আর আমরা কর্মরত ছিলাম প্রত্যেক প্রতিষ্ঠানে, তার বিপরীতে তারা আমাদেরকে অনুপস্থিত দেখায়। এখন সাংবাদিক ভাইরা, আপনারা যদি প্রশাসনের কাছে জবাব চান যে তারা কি আদৌ কর্মরত ছিল না কর্মরত ছিল না, তাদের একটা নোটিশে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের বয়স প্রায় শেষ, আমাদের 35 বছর হয়ে গেছে। এখানে 5টা বছর স্বাস্থ্য খাতে আমাদের জীবন দিয়েছি, জীবন দিয়ে এইখানে কর্মরত ছিলাম। তার বিপরীতে আমাদের কিছুই করা হয় নাই। আমরা বিগত 5টা আন্দোলনে এখানে অংশগ্রহণ করছি। মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা প্রশাসনের কাছে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি যে স্যার, আমাদের 1004টা পরিবারের জন্য আপনারা যে কোনো একটা ব্যবস্থা গ্রহণ করেন। আমাদের 1004টা পরিবার রাস্তায় অবহেলিতভাবে পড়ে থাকবে। আমাদের আজকে কর্ম নাই। এই 2টা ঈদগুলো ছেলে মেয়ে বাপ ভাইদেরকে, বউ বাচ্চাদেরকে আমরা কিছু দিতে পারি নাই। কিন্তু তারা, এই প্রশাসন ঠিকই গরু জবাই দিছে, ঠিকই মোলাকাত করছে, ঠিকই তাদের পরিজনদের সাথে ঈদ পালন করছে। আমাদের কি অন্যায় ছিল? আমরা নাকি আওয়ামী লীগের দূষর, আমাদেরকে বলা হয় আওয়ামী লীগের ট্যাগ। আরে ভাই, যারা জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে এই জীবনের ঝুঁকি নিয়ে সামনে এসে কাজ করছে, তখন তো কে আওয়ামী লীগ বলা হয় নাই, কে বিএনপি সেটা দেখা হয় নাই। আমরা জনগণের সার্ভিস দিয়ে গেছি, জনগণের সেবা, স্বাস্থ্য সেবা নিশ্চিত করছি। এবং প্রশাসনের কাছে আমরা করজোড়ে অনুরোধ, ভাই আপনারা যেভাবে পারেন এই উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বসে আপনারা জিজ্ঞেস করেন, আমরা 1 জানুয়ারি থেকে 5/2025 পর্যন্ত আমরা এখানে কর্মরত ছিলাম কিনা। আপনাদের কাছে প্রশ্ন। এখন স্বাস্থ্য অধিদপ্তরের যে ডিজি মহোদয় স্যার আছে, উনি লাস্ট ব্রিফিংয়ে এই কথা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি স্যার বলছে আমাদের নাকি বুঝায়ে তারা বাড়িতে পাঠিয়ে দিছে। এখন ভাই, আমার জীবনকে ধ্বংস করে ফেলছে 5টা বছর। আমার যেখানে চাকরির কোনো নিরাপত্তা নাই, আমার যেখানে সংসার কিভাবে চালাবো সেই কোনো আমাদের চিন্তা ভাবনা নাই। এখন উনিও তো আমার মতো একজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত, উনার যদি মেয়াদ এক্সটেনশন হতে পারে 1004 জন পরিবারে কেন হতে পারবে না? উনিও তো আমার মতো একজন আউটসোর্সিং এর মতো, উনি না হয় মহাপরিচালক আর আমি হচ্ছে ছোট পদের কর্মকর্তা।
কিন্তু উনার যে নীতি আমার যে নীতি চুক্তিভিত্তিক নীতি একই, কিন্তু উনার বেলা উনি মেয়াদ বাড়াতে পারবে, আমার বেলা সেটা আমি চুক্তিভিত্তিক। উনি একজন সরকারি রিটায়ার্ড কর্মকর্তা, উনি আওয়ামী লীগের আমলেও বিভিন্ন প্রমোশন পাইছে, মিরপুরে উনি তত্ত্বাবধায়ক ছিলেন, বিভাগীয় প্রধান ছিলেন। এখন আমাদের জনবল কি দুর্নীতি করছে কিনা, আমাদের জনবল স্বৈরাচার সরকার আমলে কোনো প্রমোশন পাইছে কিনা সেটা জাস্টিফাই করেন। আমরা দেশের জনগণের স্বার্থে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি কিনা সেটা জাস্টিফাই করেন। এখন আমাদেরকে আওয়ামী লীগকে ট্যাগ করবেন, ভাই আওয়ামী লীগের এই দোসররা যারা আওয়ামী লীগ করছে, যারা দেশকে চুষা খাইছে, তারা আপনারা আমার মতো এত ব্যাককল না, তারা অনেক চালাক। এই 20,000 টাকা 30,000 টাকা বেতনে জীবনের ঝুঁকি নিয়ে মাঠে কেউ কাজ করতে আসবে না ভাই, তারা আমাদের থেকে অনেক চালাক, যার কারণে দেশের সকল অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেছে, সেই বেগম পাড়া চলে গেছে, তাদেরকে তো আপনারা কিছুই করতে পারেন নাই। তবে আমাদেরকে কেন এই আওয়ামী লীগের ট্যাগ দেওয়া হয়? আমরা তো রাষ্ট্রের স্বার্থে চিন্তা ভাবনা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে আসছি। এখন আপনাদের কাছে প্রশ্ন, সামনে এই যে আপনারা অবগত আছেন, এই যে কোভিড মহামারী বর্তমানে আবার সেই প্রকোপ দেখা দিছে, এবং কি সরকারি প্রত্যেক প্রতিষ্ঠানে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে RT-PCR ল্যাব চালু আছে। আমাদের তথ্য মতো আমাদের রিয়েজেন্টই নাই ভাই, তাহলে সেই টেস্ট করবে কি হবে? মেশিন চুরি হয়ে গেছে, সেই থেকে কুষ্টিয়া থেকে 2 কোটি টাকার মেশিন সে উদাও, RT-PCR ল্যাবের মেশিন উদাও। সেই প্রকল্প কি জানে না, সেই পরিচালক কি জানে না যে RT-PCR ল্যাবের এত কোটি টাকার সম্পত্তি চলে গেছে? সে স্বাস্থ্য মহোদয়রা সে জানে না, অডিটে যায় না। তার পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেই পরিমাণে আমাদের প্রকল্প হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের জনগণের, যারা গরিব, যারা এই আইসিইউ সেবাটা পায় না, তাদের এই ব্যয়বহুল কষ্ট, যারা আইসিইউতে গেছে পার ডে লক্ষ টাকা হাজার টাকা গুনতে হয়, তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের এই প্রকল্প হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশে 39টা আইসিইউ প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়। এবং বর্তমানে আমাদের এই 39টার পাশাপাশি 13টা কর্মরত, 13টা রানিং আছে। এই 13টা রানিং থাকা সত্ত্বেও বিগত 5 জুন 2025 সালে একটা নোটিশের কারণে আমাদের যে আইসিইউ সেবাটা চালু ছিল, আমরা যে কর্মস্থলে ছিলাম, আমাদেরকে সেখানে কর্মরত দেয় নাই। তার বিপরীতে এই আইসিইউ সেবাটা টোটাল বন্ধ আছে। এখন দেশের জনগণ, আমাদের প্রতিষ্ঠান আমাদেরকে যাচ্ছে, কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা নীতি নির্ধারক, তারা আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। প্রতিষ্ঠান পরিচালক যদি এই অভিজ্ঞ জনবলকে চায়, তারা নাকি বলতেছে এই অভিজ্ঞ জনবল আমি আপনাকে দিব, আপনার কতজন লাগবে তারা নাকি ম্যানেজ করবে। এখন আপনারা একটু দয়া করে এই ব্যাপারে যারা নীতি নির্ধারক আছেন স্বাস্থ্যের, তাদের কাছ থেকে আমাদের এই যে আকুল আবেদন, আমরা এই অভিজ্ঞ জনবলকে যাতে রাষ্ট্রের এই স্বাস্থ্য সেবাটাকে একটা মাইল ফলক হিসেবে এই গরিব দুঃখী জনবলদের কাছে যাতে আমরা স্বাস্থ্য সেবা দিতে পারি, যেমন 2020 সাল থেকে এই পর্যন্ত দিয়ে আসছি, আমরা যাতে আমাদের জীবনটাকে উৎসর্গ করছি, যাতে বাকি জীবনটা এই দেশের জনগণের সাথে কাটাই দিতে পারি, সেই জন্য আপনাদের কাছে আমরা এই আবেদন জানাচ্ছি যাতে আমাদেরকে এই বহাল রাখা হয়। এবং তার পাশাপাশি আমাদের 4 মাসের যেই আমার বকেয়া বেতন আছে, 4 মাসের বকেয়া বেতন, 5 মাসের বকেয়া বেতন আছে, আমাদের 5 মাসের বকেয়া বেতন, এবং তার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ জনবলদেরকে যাতে পরবর্তীতে রাজস্বভুক্ত স্থানান্তর করা হয়, সেই ব্যাপারে আমাদের আকুল আবেদন থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.